দিয়া এবং প্রিয়া দুই বোন বিবাহযোগ্য হয়ে ওঠায় তাদের বাবা রতনবাবু এবং মা কমলা দেবী দুই মেয়ের বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে। কিছুদিনের মধ্যেই দিয়ার জন্য এক ধনী পরিবারের ছেলে রাজের বিয়ের সম্বন্ধ আসে। রাজ তার মা সাবিত্রী দেবী এবং এক ভাই শান্তনুর সঙ্গে বাস করে। রাজ এবং শান্তনুর টাকা পয়সার কোনো অভাব না থাকা সত্ত্বেও তাদের মায়ের ভীষণ পরিমাণে টাকা এবং জিনিসপত্রের লোভ ছিল। আর দিয়া যেহেতু বড়লোক পরিবারের মেয়ে ছিল, তাই সাবিত্রী দেবী দিয়ার সঙ্গে তার ছেলের বিয়ে দেবে বলে ঠিক করে। তারা যখন রাজের জন্য দিয়াকে দেখতে যায়, তখন শান্তনুর প্রিয়াকে দেখে পছন্দ হয়। এর ফলে একই পরিবারে দুই বোনের বিয়ে ঠিক হয়। মা, তোমরা কিন্তু এই বিষয়টা একদম ঠিক করলে না, কারণ আমি যখন ওই পরিবারের বউ হব তখন তুমি প্রিয়ার বিয়ে কেন ওই পরিবারের ছোট ছেলের সঙ্গে ঠিক করলে? আমি একদম প্রিয়াকে সহ্য করতে পারি না, বদমাইশ মেয়ে একটা। চুপ কর দিয়া, নিজের ছোট বোনের ব্যাপারে এরকম বলতে তোর লজ্জা করছে না? তোরা দুইজন একই পরিবারে বড় যা ছোট যা হয়ে সংসার করবি, এর থেকে ভালো আর কি হতে পারে? আর তুই তো কোনো কাজবাজি ঠিকঠাক করে করতে পারিস না, রান্নাও শিখিসনি। সুতরাং তোর বোন যদি তোর সঙ্গে একই শ্বশুর বাড়িতে যায় তাহলে তোরই অনেক সুবিধা হবে, তুই আরামে থাকতে পারবি। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে তুমি আর বাবা শুধু প্রিয়াকেই সাপোর্ট করে যাও। আমার কেন জানি না মনে হয় ওই প্রিয়া হলো তোমাদের মেয়ে আর আমি তোমাদের নিজের মেয়ে নই, সেই কারণে তোমরা প্রিয়াকে বেশি ভালোবাসো। এই বলে দিয়া রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় আর প্রিয়া চুপ করে চোখের জল ফেলতে থাকে। ছোটবেলা থেকেই দিয়া একেবারেই প্রিয়াকে সহ্য করতে পারে না, কারণ তার মনে একটাই ধারণা যে বাবা মা হয়তো ছোট বোনকে বেশি ভালোবাসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রাজ এবং শান্তনুর সঙ্গে দিয়া ও প্রিয়া দুই বোনের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর যখন দুই বৌমা শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে তখন একই আমি আমার দুই ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে দুটো বৌমা নিয়ে এসেছি, আর তোমাদের বাবা মা যৌতুকে এত কম জিনিসপত্র দিয়েছে কেন? একটা ম্যাটাডোর করে এরকম একটা এসি, একটা ওয়াশিং মেশিন, একটা ফ্রিজ পাঠিয়ে দিয়েছে, তাতেই যৌতুক হয়ে গেল? না মা, আসলে আমাদের বাবা মা দুই বোনকে দুরকম আলাদা আলাদা জিনিস যৌতুক হিসেবে দিতে চাইছিল, কিন্তু আমরাই বারণ করেছি। একই জিনিস দুটো করে দিয়ে টাকার অপচয় করার তো কোনো দরকার নেই, কারণ এমনিতেই এখন জিনিসপত্রের অনেক দাম, আর আমরা যখন দুই যা তখন একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে তো ব্যবহার করতেই পারবো। কি, তোর মাথা খারাপ হয়ে গেছে? এই সব জিনিসপত্রগুলো আমার, আর আমি কোনো জিনিস তোর সঙ্গে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করতে পারবো না। এত দামি দামি জিনিসপত্র আমার বাবা মা আমাকে যৌতুকে দিয়েছে, তাই এই জিনিসপত্রগুলো আমি আমার ঘরেই রাখবো। এই একটা ফ্রিজ, একটা টিভি, একটা ওয়াশিং মেশিন সব আমার ঘরেই থাকবে, তুই এগুলো ব্যবহার করতে পারবি না। প্লিজ দিদি, তুই চুপ কর, কারণ সবেমাত্র আমরা বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছি, আর প্রথম দিন থেকেই তুই আমার সঙ্গে ঝগড়া শুরু করিস না। আর তোর যদি আমাকে কোনো জিনিস ব্যবহার করতে দিতে না ইচ্ছা হয় তাহলে দিস না, কিন্তু এরকম করে ঝগড়া করিস না অন্তত। তোমাদের বাবা মা যতই ধনী হোক না কেন, ওনারা কিন্তু ভীষণ কিপটে। তোমরা একই মায়ের দুই মেয়ে বলে তোমাদের বাবা মা যৌতুকে শুধুমাত্র একটা একটা করে জিনিসপত্র দিয়েই কাজ মিটিয়ে দিয়েছে। খুবই চালাক তোমাদের বাবা মা। আমার তো এখন মনে হচ্ছে একই বাড়িতে দুই ছেলের সম্বন্ধ করেই আমার ভুল হয়ে গেছে। দিয়া তার শাশুড়ি মা কিংবা প্রিয়ার কোনো কথাতে পাত্তা দেয় না। সে যৌতুকে আসা সমস্ত জিনিসপত্র নিয়ে নিজের ঘরে চলে যায়। সে কোনো জিনিস তার ছোট বোনকে ব্যবহার করতে দেয় না। এভাবেই দুই বোন বড় যা এবং ছোট যা হয়ে একই শ্বশুর বাড়িতে সংসার করতে শুরু করে, কিন্তু সবসময় তাদের দুই বোনের মধ্যে মতের অমিল দেখা দেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন, উফ, আজকে যা গরম পড়েছে, আমার তো বাড়ির কোনো কাজ করতে ইচ্ছাই করছে না। এই প্রিয়া, তুই আজকে সব কাজ করবি, ঠিক আছে? আর আমি এসি চালিয়ে গরমের মধ্যে শুধু আরাম করব। আজকে আমি একটু বাড়ি যাচ্ছি, তাই তুই সংসারের দিকটা সামলে নিবি, কারণ মা আমাকে একটু আগে ফোন করেছিল। গরমের মধ্যে বাবার প্রেশারটা মনে হয় লো হয়ে গেছে, তাই আমি বাড়ি যাচ্ছি। কালকে সকালবেলা আমি আবার চলে আসবো। কি, মা তোকে ফোন করেছে? কোথায়? বাবার যে শরীর খারাপ হয়েছে সেটা মা তো আমাকে একবারও জানালো না। আর কিছুদিন আগেই তো তুই বাড়ি থেকে ঘুরে এসেছিস, তখন তো আমি বাড়িতে যাইনি, আর তুই এখন আবার বাড়িতে যাবি? এটা আমি কিছুতেই মেনে নেব না। মা তো তোকে ফোন করবে বলেছিল, কিন্তু আমি বললাম যেহেতু আমি খবরটা পেয়ে গেছি তাই আমি তোকে জানিয়ে দেব, কারণ আমরা তো একই শ্বশুর বাড়িতে থাকি, তাই বেকার বেকার মাকে কোনো দোষ দিস না। প্রিয়ার মুখে এমন কথা শুনে দিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ বাবার শরীর খারাপ হওয়া সত্ত্বেও দিয়া কোন রকম ভাবে খবর পায় না। আর অন্যদিকে তাদের মা ছোট মেয়েকে ফোন করে সব খোঁজ খবর দিয়েছে। এই বিষয়টা কিছুতেই দিয়া মেনে নিতে পারে না, তাই দিয়া ও প্রিয়ার সঙ্গে বাড়িতে চলে যায়। বাপের বাড়িতে যাওয়া মাত্রই দিয়া তার মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে।
মা, বাবা শরীর খারাপ হয়েছে, তুমি আমাকে একবারও জানালে না কেন? কিছুদিন আগেই তো তুমি তোমার ছোট মেয়ে আর ছোট জামাইকে নিমন্ত্রণ করে খাওয়ালে, কিন্তু তখন তো আমাকে আর তোমার বড় জামাইকে ডাকলে না তুমি। না রে মা, তুই আমাকে ভুল বুঝিস না। আসলে আমি আর তোর বাবা ভেবেছিলাম প্রথমে প্রিয়া আর ওর বরকে নিমন্ত্রণ করে খাওয়াবো, তারপর তোকে আর তোর বরকে নিমন্ত্রণ করব, কারণ আমি তো বয়স্ক, একা হাতে আমি অত কাজ করতে পারি না। কিন্তু তোদের দুজনকে নিমন্ত্রণ করার আগেই তোর বাবার শরীর খারাপ হয়ে গেল। আমার কেন জানি না মনে হয় আমি তোমাদের সৎ মেয়ে, তাই ছোটবেলা থেকে সব সময় তোমরা তোমাদের ছোট মেয়েকেই বেশি আদর যত্ন দিয়েছো। এমনকি বিয়ে হয়ে যাবার পরও এমন করছো, যেন এই ছোট মেয়ে আর ছোট জামাই তোমার সবকিছু, আর আমি আর তোমার বড় জামাই কিছুই না। বড় মেয়ের মুখে এমন কথা শুনি তার বাবা মায়ের চোখে জল চলে আসে, আর ছোট মেয়ে প্রিয়া তার বাবা মায়ের চোখের জল মুছিয়ে দেয়। দিদি, এখন ছাড় না এসব কথা। আমি ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি, এক্ষুনি ডাক্তারবাবু এসে বাবাকে চেক আপ করবে। আর আমার মনে হয় বাবা এখন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না। বিয়ের আগে আমি বাবার সব ওষুধপত্র আর খাওয়া দাওয়ার খেয়াল রাখতাম, কিন্তু এখন মনে হয় বাবা নিজের খেয়াল রাখছে না। তোর বাবাকে তো বললেও শোনে না রে। এই গরমের মধ্যে কতবার বলেছি তেল ঝাল মশলা জাতীয় খাবার খেও না, কিন্তু তোদের বিয়ে হয়ে যাওয়ার পর আমার একটা কথাও শোনে না তোদের বাবা। কিছুক্ষণ পর ডাক্তারবাবু এসে প্রিয়া এবং দিয়ার বাবাকে ওষুধপত্র দিয়ে সেখান থেকে চলে যায়। প্রিয়া তখনই তার বাবাকে কিছু খাবার খাইয়ে ওষুধটা খাইয়ে দেয়। প্রিয়াকে নিজের বাবার খেয়াল রাখতে দেখে দিয়া জ্বলে পুড়ে ওঠে। দুই বোন যতক্ষণ পর্যন্ত বাপের বাড়িতে থাকে ততক্ষণ দিয়া বাপের বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া করে যায়। তাদের যখন শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয় তখন রতনবাবু এবং কমলা দেবী দুজনে মিলে প্রিয়াকে শ্বশুর বাড়ির লোকেদের জন্য অনেক সুন্দর সুন্দর উপহার এবং মিষ্টি ও ভালো ভালো খাবার দেয়, কিন্তু দিয়াকে তারা কিছুই দেয় না। একি, আমি ফাঁকা হাতে শ্বশুর বাড়িতে যাবো কেন? তুমি প্রিয়াকে শ্বশুর বাড়ির লোকেদেরকে দেওয়ার জন্য কত কিছু দিলে, আর আমি ওদের জন্য কি নিয়ে যাব? এমনিতেই আমার শাশুড়ি মা আমাকে কথা শোনায়, তার উপর তুমি এখন ফাঁকা হাতে আমাকে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছ। না রে মা, তুই আমাকে ভুল বুঝিস না। আমি প্রিয়াকে তো অনেক জিনিস দিয়েছি, তোর যা দরকার তুই প্রিয়ার কাছ থেকে নিয়ে নিবি, তাহলেই তো হয়ে গেল। তোরা দুজনে মিলে এই জিনিসপত্রগুলো তোদের শাশুড়ি মাকে দিয়ে দিবি, উনি কিচ্ছু মনে করবেন না। তোর মা যা করেছে একদম ঠিক করেছে, কারণ তোদের দুই বোনের বিয়েতে আমি যে সমস্ত জিনিসপত্র যৌতুকে পাঠিয়েছিলাম সেই সমস্ত জিনিসপত্র তুই একা ব্যবহার করছিস, তখন তো তোর কোনো অসুবিধা হয়নি, তাহলে এখন তোর অসুবিধা হচ্ছে কেন? দিয়া এই কথা শুনে বুঝতে পারে যে প্রিয়া তার বাবাকে সব কথা বলেছে, তাই সে তার বোনের উপর আরো ভীষণ পরিমাণে রেগে যায় আর রাগে গজগজ করতে করতে শ্বশুর বাড়িতে ফিরে যায়। শ্বশুর বাড়িতে গেলে প্রিয়া সমস্ত মিষ্টি এবং দামি দামি উপহার তার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দেয়। আর এমন সময় সাবিত্রী দেবী খুবই ভালো মানুষ হয়ে যায়। প্রিয়া যখন জিনিসগুলো দিয়ে নিজের ঘরে চলে যায় তখন সাবিত্রী দেবী দিয়ার কাছে গিয়ে বলে, বড় বৌমা, তুমি তোমার ছোট বোনকে যতই অবহেলা করো না কেন, তোমার বাবা মা কিন্তু তোমার ছোট বোনকেই বেশি ভালোবাসে। কারণ দেখো তোমাকে কেমন ফাঁকা হাতে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ছি 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 ছি। মা, আপনি কি এখন আমাকে কথা শোনাতে এসেছেন? আমার কিন্তু মেজাজ একদম ভালো নেই, তাই দয়া করে আমাকে চিমটি কেটে কথা বলবেন না। ইস বড় বৌমা, তোমার মুখের কি বাজে ভাষা। শাশুড়ি মায়ের সঙ্গে কেউ এরকম করে কথা বলে? সত্যি আমার ছোট বৌমা অনেক ভালো, কত নম্র ভদ্র ব্যবহার। আমার মনে হয় তোমাকে তোমার বাবা মা ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে, তাই তোমার সঙ্গে তোমার বাবা মা কিংবা তোমার ছোট বোনের কোনো মিল নেই। এই বলে সাবিত্রী দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে দিয়ার মনে আরো বেশি পরিমাণে হিংসা বাসা বাঁধতে শুরু করে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন দিয়া সকালবেলা ঘুম থেকে উঠে তার ছোট বোনের জন্য চা করে নিয়ে আসে, আর এই দেখে প্রিয়া খুবই খুশি হয়। দেখ প্রিয়া, আমি তোকে যতই কথা শোনাই না কেন, আমাদের দুই জায়ের কিন্তু একই মায়ের বাড়ি, তাই আমি ঠিক করেছি আজকে থেকে তোর সঙ্গে আমি মিলেমিশে সংসার করব। সেই কারণে সকালবেলা তোর জন্য আমি গরম গরম চা করে নিয়ে এসেছি। এই নে, চাটা খেয়ে নে। দিদি, তোর এই পরিবর্তন দেখে আমি খুব খুশি হয়েছি রে। আর মা বাবা যদি এটা জানতে পারে তাহলে ওনারাও খুব খুশি হবে। এই বলে প্রিয়া দিয়ার হাত থেকে চা নিয়ে খেতে শুরু করে, কিন্তু চা খাওয়ার পর থেকেই প্রিয়ার ভীষণ পরিমাণে রক্ত বমি শুরু হয়। আসলে দিয়া শুধুমাত্র ভালো মানুষ সাজার অভিনয় করে। সে প্রিয়াকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য তার চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষ মিশ্রিত চা খাওয়ার ফলে প্রিয়ার শরীর প্রচন্ড পরিমাণে খারাপ করে। প্রিয়ার এমন অবস্থা দেখে তার শাশুড়ি মা রাজ এবং শান্তনু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তারা সেই মুহূর্তে প্রিয়াকে নিয়ে নার্সিং হোমে পৌঁছায়। খবর পেয়ে রতনবাবু এবং কমলা দেবীও হসপিটালে চলে আসে। দিদি, আমার ছোট মেয়ের অবস্থা এমন কি করে হলো? কিছুদিন আগে ও বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেল, আমার মেয়ের এত বড় ক্ষতি কি করে হয়ে গেল?
আপনি আমাকে কিছু বলবেন না, আপনার বড় মেয়েকে জিজ্ঞাসা করুন। আমি সকালবেলা দেখেছি ও চা নিয়ে প্রিয়ার ঘরের দিকে যাচ্ছিল, আর তারপর ওই চা খাওয়ার পর থেকেই বোধহয় প্রিয়ার শরীরের এরকম অবস্থা হয়েছে। এই কথা শুনে সকলেই সন্দেহের চোখে দিয়ার দিকে তাকায়। ফলে দিয়া ভয়ের চোটে সমস্ত সত্যি কথা স্বীকার করে। হ্যাঁ, আমি প্রিয়ার চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। আমি যা করেছি বেশ করেছি। আমরা একই মায়ের পেটের দুই বোন হওয়া সত্ত্বেও আমার প্রতি সবসময় অবহেলা করা হয়, আর প্রিয়াকে সবসময় ভালোবাসা দেওয়া হয়। আমি সেটাই সহ্য করতে পারছিলাম না। এখন সবার ভালোবাসা শুধুমাত্র আমি পাবো, আর কেউ না। কমলা দেবী এবং রতনবাবু এই কথা শুনে দিয়াকে জোরে জোরে থাপ্পড় মারতে শুরু করে, আর তারা সত্যি কথা নিজেদের মধ্যে চেপে রাখতে পারে না। ছোটবেলা থেকে তুই তো ছোট বোনকে একদম সহ্য করতে পারিস না, আর তুই নিজেকে সৎ বোন ভেবে আসিস। আজকে আমি আর তোর বাবা তোর ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। তুই হলি আমার নিজের মেয়ে, আর প্রিয়া হলো তোর সৎ বোন। আমি প্রিয়াকে নিজের পেটে ধরিনি। আজ থেকে প্রায় 25 বছর আগে রতনবাবু এবং কমলা দেবী তাদের বড় মেয়ে দিয়াকে নিয়ে কাশ্মীরে বেড়াতে যায়। দিয়া তখন সবেমাত্র 1 বছরের ছিল। তারা কাশ্মীরে ঘুরে ফিরে যখন ট্রেনে করে বাড়ি ফিরবে, তখন তারা দেখে যে স্টেশনে একটি চেয়ারের তলায় ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। আর চারিদিকে কোনো লোকজন না থাকায় এরকম দৃশ্য দেখে কমলা দেবী এবং রতনবাবু খুবই ভয় পেয়ে যায়। আহারে, দেখো সদ্যজাত শিশুটা কেমন নিজের মায়ের জন্য কান্নাকাটি করছে। দেখে মনে হচ্ছে সবেমাত্র জন্ম নিয়েছে। কিন্তু এর বাবা মা কোথায় গেল? এরকম ফুটফুটে মেয়েকে কেউ স্টেশনে একা ফেলে দিয়ে চলে যায় নাকি? এখনকার দিনে এরকম অনেক হয় গো, ওসব তুমি বুঝবে না। কিন্তু এই বাচ্চা ছোট মেয়েটাকে এরকম ভাবে একা ফেলে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমাদের দিয়ার থেকে এই মেয়েটা কত ছোট, সুতরাং এই মেয়েটাকে আমরা নিজেদের সাথে বাড়িতে নিয়ে যাই। তারপর আমরা দুইজনে দুই মেয়েকে মানুষ করব। রতনবাবু এই কথা বলে সেই ছোট্ট মেয়েটিকে কোলে তুলে নেয়। তারা সেই বাচ্চা মেয়েটিকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে সমস্ত কাগজপত্র তৈরি করে এবং বাচ্চা মেয়েটিকে তাদের সঙ্গে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে রতনবাবু এবং কমলা দেবী দিয়ার সঙ্গে সঙ্গে প্রিয়াকেও মানুষ করতে থাকে। কিন্তু তারা কোনোদিনও প্রিয়াকে জানতে দেয় না যে সে তাদের নিজের সন্তান নয়। তারা প্রিয়াকে আরো বেশি পরিমাণে ভালোবাসা দেয়। এই সত্যি ঘটনা জানার পর দিয়ার চোখে জল চলে আসে, আর সে অঝরে কাঁদতে থাকে। অন্যদিকে ডাক্তারবাবু প্রিয়া চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। সবাই মিলে প্রিয়ার সঙ্গে দেখা করতে যায়, আর প্রিয়াকেও আসল সত্যি ঘটনা জানানো হয়। বোন, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, আর মায়ের বাড়ি যাওয়া নিয়ে আমি তোর সঙ্গে অনেক ঝগড়া করেছি। এরপর থেকে আমি আর তোর সঙ্গে কখনো ঝগড়া করব না। আমরা দুজনে একসঙ্গে মিলেমিশে থাকবো, আর যখন আমাদেরকে বাপের বাড়ি যেতে হবে তখন আমরা একসঙ্গেই যাব। আর মা বাপি, তোমরাও আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও তোমরা আমাকে যেভাবে মানুষ করেছো, এই সব কিছুর জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তারপর থেকে তারা দুই বোনে আর কখনোই নিজেদের মধ্যে ঝামেলা করে না। বিশেষ করে দিয়া সবসময় তার ছোট বোনকে আগলে রাখার চেষ্টা করে। এভাবেই তারা দুই যা মিলে শ্বশুরবাড়িতে সুখে সংসার করতে থাকে। প্রিয়তমার রান্নাঘরে মনের আনন্দে গরম গরম মটর পনির এবং ফ্রাইড রাইস রান্না করে। তখন তার শাশুড়ি মা কমলা দেবী রান্নাঘরে চলে আসে। তার শাশুড়ি মা ভীষণ পেটু প্রকৃতির মহিলা হওয়ায় সে প্রত্যেকদিন নিত্য নতুন খাবার খাবার আবদার করে, আর তার বৌমাকে সেই আবদার রাখার জন্য সমস্ত খাবারই বেশি বেশি করে রান্না করতে হয়। আজকেও কমলা দেবী ঠিক একই রকমের একটা আবদার নিয়ে আসে তার বৌমার কাছে। বৌমা, আমার আজকে ভীষণ গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম খেতে ইচ্ছে করছে। আজকে ছেলে সকালবেলা বাজার থেকে গুড়ি আলু আর অনেকগুলো কড়াইশুটি এনেছে, তাই তুমি আমাকে ব্রেকফাস্টে চায়ের সঙ্গে কচুরি আর আলুর দম রান্না করে দেবে। কিন্তু মা, আজকে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য একসঙ্গে গরম গরম ফ্রাইড রাইস আর মটর পনির রান্না করছি। আপনি আজকে আমার সঙ্গে ফ্রাইড রাইস আর পনির খেয়ে নিন, কালকে নিশ্চয়ই আমি আপনাকে কচুরি আলুর দম রান্না করে দেব। বাড়িতে কি রান্না হবে সেই বিষয়ে সকালবেলা উঠে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো না তুমি? অবশ্য আমি এখন বুড়ি হয়ে গেছি তো, তাই আমার ইচ্ছার কোনো দাম নেই এই সংসারে। এভাবে প্রিয়তমা তার শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করতে চায় না বলে তার শাশুড়ি মা তাকে উল্টোপাল্টা কথা শোনায়। প্রত্যেকবার কমলা দেবী ঠিক একই রকম নাটক করে। প্রিয়তমাকে রোজ বেশি বেশি করে রান্না করতে হয়, আর বেঁচে যাওয়া খাবার ফ্রিজে তুলে রাখতে হয়। পরের দিন সেই বাসি খাবার কমলা দেবী নিজে না খেয়ে তার বৌমাকে সবসময় সেই বাসি খাবার খাওয়ায়। এই তো 2 দিন আগে আমি কচুরি আলুর দম রান্না করেছিলাম, এখনো আলুর দম ফ্রিজে পড়ে আছে, তাই আপনি যদি খেতে চান
আমি আপনাকে ফ্রিজ থেকে আলুর দম আর কচুরি বের করে গরম করে দিচ্ছি। আমি বয়স্ক মানুষ হয়ে এখন বাসি খাবার খেতে যাব? তুমি জানো না আমার কিডনিতে সমস্যা আছে? তার মানে তুমি মনে মনে এটাই চাও যে বাসি খাবার খেয়ে আমার শরীর খারাপ করুক আর আমি তাড়াতাড়ি পটল তুলি। এভাবে বাসি খাবার খাওয়া নিয়ে তাদের বউ শাশুড়ি মায়ের মধ্যে ঝগড়া বাঁধে। ঠিক এমন সময় সৌভিক অফিসে যাওয়ার আগে প্রিয়তমাকে ডাক দেয়। সৌভিক যেহেতু মটর পনির খেতে পছন্দ করে, তাই সে তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসের সঙ্গে মটর পনির খেয়ে অফিসে চলে যায়। সৌভিক অফিসে যেতে না যেতেই কমলা দেবীর প্রতিবেশী রচনা দেবী তাদের বাড়িতে আসে। রচনা দেবীর হাতে একটি বড় প্লেটের মধ্যে গরম গরম মটরশুঁটির কচুরি এবং আলুর দম থাকে। কই রে কমলা, কোথায় গেলি? এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয় রে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তোর জন্য কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রান্না করেছি, এই দেখবি আয়। কমলা দেবী বাইরে গিয়ে দেখে যে তার পাড়ার বান্ধবী তার জন্য গরম গরম কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম নিয়ে এসেছে। ফুলকো কচুরি এবং গরম গরম আলুর দম দেখে কমলা দেবী খুবই খুশি হয়। তাই সে আর দেরি না করেই রচনা দেবীর হাত থেকে খাবার নিয়ে সোফাতে বসে খাওয়া শুরু করে দেয়। তুই সত্যিই আমার প্রিয় বান্ধবী, কারণ আমার পরিবারে আমার খাওয়া দাওয়ার খেয়াল কেউ রাখে না। আজকে যদি তুই আমার জন্য কচুরি আর আলুর দম নিয়ে না আসতিস তাহলে এসব খাবার তো আমার খাওয়াই হতো না। কমলা দেবী পেটুকের মতো কচুরি এবং আলুর দম খেতে থাকে। এমন সময় প্রিয়তমা রান্নাঘর থেকে তার শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে চলে আসে। কেমন একা একা সব কচুরিগুলো খেয়ে নিচ্ছে, বাড়িতে যে বৌমা আছে সেই দিকে কোনো খেয়ালই নেই। আমার জন্য একটা কচুরি পর্যন্ত রাখলো না। আর এখন যেহেতু নিজে ভালো করে টুসে পেট ভরিয়ে নিচ্ছে, তাই দুপুরবেলা আমাকে কিছুতেই পনির আর রাইস খেতে দেবে না। নিশ্চয়ই এই কথাই বলবে যে বৌমা সব রাইস আর পনির ফ্রিজে তুলে রাখো, কালকে খাবে। মনে মনে এসব ভাবতে ভাবতেই প্রিয়তমা তার শাশুড়ি মায়ের দিকে চায়ের কাপটা এগিয়ে দেয়। মা, আপনি চা না খেয়ে কচুরি আর আলুর দম খেয়ে নিলেন? সকালবেলা উঠে বাসি মুখ ধুয়ে আগে চা খেতে হয়, তারপর তো অন্য খাবার খেতে হয়। সত্যি আপনি পারেন বটে। আমার কচুরির সঙ্গে চা খেতে বেশি ভালো লাগে। তাই যাই হোক, আমার ছেলে ফ্রাইড রাইস আর পনির খেয়ে যখন অফিসে চলে গেছে তখন তোমাকে আর দুপুরবেলা রাইস পনির খেতে হবে না। তুমি রাইস আর পনির ফ্রিজে তুলে রাখো আর দুদিন আগের বাসি কচুরি আর আলুর দম বের করে দুপুরবেলা খেয়ে নিও, কারণ আমি দুপুরবেলা আর কিছু খাবো না, আমার পেট ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিজের বড় গুহার মতো পেট ভরে গেছে আর আমার পেটের চিন্তা করে এখন আপনার কি হবে? রাগ খুশি একেবারে। কি বললে তুমি? জোরে বলো দেখি। না না, আমি সেরকম কিছু বলিনি। আসলে আমি বুঝতে পারি না যে বাসি খাবার খাওয়ার কি দরকার। খাবারগুলো তো ফেলে দিলেই হয়, কারণ টাটকা যখন রান্না করেছি টাটকা খাবার খাবো, বেকার বাসি খাবার খেতে যাব কেন? আমার ছেলে টাকা রোজগার করে নিয়ে আসে, টাকা যেন গাছে ফলে। উনি নাকি বাসি খাবার খাবেন না, টাটকা খাবার খাবেন। আর এসব কথা রচনার সামনে বলার কি দরকার? প্রিয়তমা যেহেতু রচনা দেবীর সামনে এমন কথা বলে, তাই কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর সেই জন্যই কমলা দেবী তার বৌমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ফলে প্রিয়তমা মুখ ছোট করে রান্নাঘরে গিয়ে মনে মনে তার শাশুড়ি মাকে ভীষণ পরিমাণে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আমার আর বাসি খাবার খেতে ইচ্ছে করছে না, কারণ প্রত্যেকদিন বাসি খাবার খেয়ে আমার ভীষণ পেট খারাপ হয়েছে। এখনো পেট গুড়গুড় করা কমেনি, কিন্তু আমি কিছু বললেই শাশুড়ি মায়ের গায়ে একেবারে কাটার মতো বিঁধে যায়। কিন্তু প্রিয়তমার কাছে বাসি খাবার খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই সে গরম গরম ফ্রাইড রাইস এবং পনির ফ্রিজে তুলে দেয় আর ফ্রিজ থেকে দুদিনের বাসি পচা কচুরি আর আলুর দম বের করে। কচুরি এবং আলুর দম থেকে বাজে গন্ধ বের হলেও তাকে সেই বাসি খাবারই খেতে হয়। এর ফলে তার পেট খারাপ কমে না, কিন্তু সে ভালো করেই জানে যে তার শাশুড়ি মাকে কিছুতেই বোঝানো সম্ভব নয়। প্রিয়তমা যদি কিছু বলতে চায় তাহলে তার শাশুড়ি মা এমন নাটক করে যাতে করে প্রিয়তমাকে সৌভিকের কাছে বকা খেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা, আজকে আমার শোভনাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই আমি রাত্রিবেলা বাড়িতে খাবো না। তুমি আগের সপ্তাহের ফ্রাইড রাইস আর মটর পনির বের করে গরম করে খেয়ে নিও। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। আবার আমি আমার বাসি খাবার খেতে বইয়ে গেছে। আজকে আমি আমার জন্য টাটকা মাছের ঝোল আর ভাত রান্না করব, আর শাশুড়ি মা বাড়ি ফেরার আগে খেয়ে নেব। বাসি খাবারগুলো যাবে ডাস্টবিনে, কারণ বাসি খাবার খেয়ে আমার পেট খারাপ কিছুতেই ঠিক হতে চাইছে না। এই বলে প্রিয়তমা গরম গরম মাছের ঝোল এবং ভাত রান্না করে। সে ফ্রিজ থেকে বাসি খাবার বের করে ডাস্টবিনে ফেলে দেয়।
সে যখন খাবারগুলো ডাস্টবিনে ফেলছে আর দুর্ভাগ্যবশত এমন সময় কমলা দেবী বাড়ি ফিরে এসে এই দৃশ্য দেখে একেবারে বাড়ি মাথায় তোলে। তোমার এত বড় সাহস যে তুমি সব ফ্রাইড রাইস আর পনির ডাস্টবিনে ফেলে দিচ্ছ? আমার ছেলের কষ্টের টাকার কোনো দাম নেই নাকি? আর তুমি নিজের জন্য এত বড় বড় মাছের ঝোল আর ভাত রান্না করেছো। তোমাকে আমি বলেছিলাম না বাসি খাবার খেতে? মা, এখনকার দিনের বাড়ির চাকরানিরাও বাসি খাবার খেতে চায় না, কিন্তু আপনার পাল্লায় পড়ে আমাকে রোজ বাসি খাবার খেতে হয়। আমার পেটের যা অবস্থা, তাতে আমি আর বাসি খাবার খেতে পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি খেয়ে নিতে পারেন। বাবা, বাড়ির বৌমা আবার মুখে মুখে এত তর্ক করে? এমন করে বলছো যেন রাজরানীর পরিবার থেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছো। তোমার বাবা বুঝি তোমাকে জীবনে বাসি খাবার খাওয়ায়নি? একদম আমার বাবা তুলে আর বাপের বাড়ি তুলে কোনো খারাপ কথা বলবেন না। বাসি খাবার ফেলে দিয়েছি, বেশ করেছি। আমার মাছের ঝোল আর ভাত খাওয়া নিয়ে আপনার যদি এতই সমস্যা থাকে, তাহলে আমি মাছের ঝোল ভাত খাবো না। এই বলে প্রিয়তমা খাবার না খেয়ে সেদিন ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। সেদিন কমলা দেবী যেহেতু রচনা দেবীর হাতের কচুরি এবং আলুর দম খেয়েছিল, তাই সে রচনা দেবীকে আজকে তার বৌমার হাতে রান্না করা বিরিয়ানি খাওয়ানোর জন্য নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। এর ফলে প্রিয়তমা সকলের জন্য গরম গরম মটন বিরিয়ানি রান্না করে। সবাই মিলে মটন বিরিয়ানি খেয়ে নেওয়ার পর আরো এক বাটি বিরিয়ানি বেঁচে যায়। এই দেখে প্রিয়তমা ভীষণ দুশ্চিন্তায় পড়ে। আমাকে আবার এই বিরিয়ানিটা ফ্রিজে তুলে রাখতে হবে, তারপর বাসি বিরিয়ানি গরম করে খেতে হবে। এমন সময় সেখানে কমলা দেবী এসে প্রিয়তমাকে বেঁচে যাওয়া বিরিয়ানি ফ্রিজে তুলে রাখতে বলে। তাই প্রিয়তমা সেই বিরিয়ানি ফ্রিজে রেখে দেয়। কিন্তু এবার প্রিয়তমা মনে মনে ঠিক করে যে সে নিজেই তার শাশুড়ি মাকে শিক্ষা দেবে। প্রায় 4 দিন পর কমলা দেবীর মেয়ে সোনিয়া বাপের বাড়িতে ঘুরতে আসে। সবাই সোনিয়াকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। বৌমা, আজকে আমার মেয়ে এসেছে, তাই তুমি আমার মেয়ের জন্য আর আমার জন্য গরম গরম মুরগির মাংসের ঝোল আর ভাত রান্না করো। আর আমি জানি তুমি মুরগির মাংস খেতে পছন্দ করো না, তাই তুমি 4 দিন আগের বাসি মটন বিরিয়ানি খেয়ে নিও। মা, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ করছে। আর এই দেখুন, কালকে বাথরুম পরিষ্কার করতে গিয়ে আমার হাতে ভীষণ জোরে আঘাত লেগেছে, তাই আমি হাত ব্যান্ডেজ করে রেখেছি। আমি আজকে রান্না করতে পারবো না। আজকে আপনাকে আর আপনার মেয়েকেই কিন্তু রান্না করতে হবে। এই বলে প্রিয়তমা নিজের ব্যান্ডেজ বাঁধা হাত শাশুড়ি মা এবং ননদের সামনে এগিয়ে দেয়। এই দেখে তার শাশুড়ি মা এবং ননদের কোনো চিন্তা থাকে না। তাদের শুধু একটাই চিন্তা হয় যে তাদের নিজেদেরকে এবার রান্না করে খাবার খেতে হবে, কারণ তারা মা এবং মেয়ে দুজনেই ভীষণই কুড়ে এবং অলস প্রকৃতির ছিল। মা, আমি একদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এসে রান্না বান্না করে খেতে পারবো না। হয় আজকে তুমি আমাকে রান্না করে খাওয়াও, আর না হলে আমি আর তুমি দুজনে মিলে বাসি মটন বিরিয়ানি গরম করে খেয়ে নিই, কারণ বাসি বিরিয়ানি খেতে ভালোই লাগে। হায় হায়, কি কপাল আমার! আমি সব বুঝতে পারছি। বৌমা ইচ্ছে করে আমার সঙ্গে এই কাজ করেছে। আজকে আমি আমার জালে ফেসে গেলাম। আমি কিছুতেই রান্না করতে পারবো না। এখন আমাদের দুজনকে বাসি মটন বিরিয়ানি খেতে হবে। এভাবেই কমলা দেবী বাসি মটন বিরিয়ানি গরম করে নিজেও খায় এবং তার মেয়েকেও খাওয়ায়। কিন্তু প্রিয়তমা সেই বাসি বিরিয়ানি কিছুতেই খায় না। অন্যদিকে বাসি বিরিয়ানি খেয়ে সোনিয়া হজম করে নিলেও তার মা সেই বাসি খাবার কিছুতেই হজম করতে পারে না। তাই বাসি বিরিয়ানি খাওয়ার সঙ্গে সঙ্গেই তার ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয়। উফ বৌমা, আমার না ভীষণ পেট ব্যথা করছে। ওই বাসি বিরিয়ানি খাওয়ার জন্য এসব হয়েছে। বৌমা, কোথায় গেলে? কি রে সোনিয়া, তুই কোথায় গেলি? সোনিয়া এবং প্রিয়তমা কমলা দেবীর ঘরে আসে। তারা দেখে যে কমলা দেবী পেট যন্ত্রণায় বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। তোমরা হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার ভীষণ পরিমাণে পেটে যন্ত্রণা করছে। এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে এসো, না হলে এক্ষুনি আমার পেট ছিঁড়ে মাটিতে পড়ে যাবে। প্রিয়তমা ডাক্তারবাবুকে ফোন করলে ডাক্তারবাবু তখনই বাড়িতে এসে কমলা দেবীর চিকিৎসা শুরু করে। কমলা দেবীকে চেক আপ করে ডাক্তারবাবু পেট ব্যথার যাবতীয় ওষুধপত্র দিয়ে দেয়। তাই কিছুক্ষণের মধ্যে কমলা দেবী পেট ব্যথার হাত থেকে রেহাই পায়। বাসি বিরিয়ানি খাওয়ার জন্য আজকে ওনার ফুড পয়জন হয়ে গেছে। আমি যে ওষুধপত্র লিখে দিয়েছি সেই ওষুধপত্র ঠিক মতো খেলে উনি সুস্থ হয়ে যাবেন। আর হ্যাঁ, কোনোদিনও আপনারা কেউ বাসি খাবার খাবেন না, কারণ বাসি খাবারে অনেক জীবাণু থাকে। সেই সমস্ত জীবাণু যদি পেটে যায় তাহলে আপনাদের সকলের সারা জীবনের মতো ক্ষতি হতে পারে। ডাক্তারবাবুর এই কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কারণ সে সবসময় জোর করে তার নিজের বৌমাকে বাসি খাবার খাইয়ে এসেছে, আর আজকে মাত্র একদিন বাসি খাবার খেয়ে তার নিজের শরীর খারাপ করেছে। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা। আমি আর কোনোদিনও বাসি খাবার খেতে তোমাকে জোর করব না। তুমি
তুমি প্রত্যেকদিন টাটকা খাবার রান্না করবে আর খাবে। আজকে থেকে আমাদের বাড়িতে কোনো বাসি খাবার ফ্রিজে রাখা হবে না। যাও বৌমা, আমার জন্য এখন গরম গরম খিচুড়ি রান্না করে নিয়ে এসো। এসব কাণ্ড দেখে সোনিয়ারও আর বুঝতে কোনো সমস্যা হয় না। সে নিজের বৌদির দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। প্রিয়তমা রান্নাঘরে গিয়ে সকলের জন্য গরম গরম খিচুড়ি আর আলু ভাজা রান্না করে। সেদিনের পর থেকে প্রিয়তমাকে কোনোদিনও বাসি খাবার খেয়ে অসুস্থ হতে হয় না। এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।